তোর বউ তো জানে, একদিন না হয় আমরাই হলাম, সমস্যা কি? তার সামনে তো আজকে তোর বউর সাথেই একটু মাস্তি করব। কথা শেষ করতে পারল না মারওয়ান, সবাইকে আফরিন, ছাড়িয়ে আমার লোকটার কেন যেন গলা মনে টিপে হচ্ছে ধরল। তুমি কিছু লুকোচ্ছ। তোর দেখো বাচ্চা, মা, তোকে এসব আজকে শেষ সেনসিটিভ করে দেবো। বিষয় লুকালে তোমার এই ভবিষ্যতে জবান কিন্তু দিয়ে আমার এফেক্ট স্ত্রীকে পড়বে। নিয়ে আরেকটা তুমি বাজে কি কথা বললে স্বাভাবিক একটা বিবাহিত তোর জীবন জিভ চাও টেনে না? ছিঁড়ে ফেলবো, জারজের রিল্যাক্স বাচ্চা। আফরিন, তুমি না ব্রাভো গার্ল। পেছন থেকে এভাবে মাথায় ভেঙে আঘাত পড়লে তো লাগায় চলবে না মারওয়ান ছেড়ে বাচ্চা। দিল তুমি লোকটাকে। কিভাবে ফাইট লোকটা করছো সেটা মারওয়ানের আর কেউ মুখে না জোরে জোরে জানলেও আমি আঘাত জানি। করতে লাগলো। দুনিয়ার মারওয়ান সবাই খুব তোমাকে ভুল কষ্টে বলল, বুঝলেও, খারাপ বললেও নিশাদ আমি পাশের জানি রুমে তোমার মতো ছেলেকে আটকে রোগীদের রেখেছি, মেন্টাল হেলথ দয়া করে কন্ডিশন ওকে নিয়ে কতটা এখান থেকে ভঙ্গুর চলে থাকে। যাও। ওইসব বিষাক্ত স্মৃতি নিশাদ স্পর্শ কাঁদতে কাঁদতে মস্তিষ্ক বলল। থেকে মুছে ফেলা কঠিন। আপনাকে ছেড়ে সেই যাব না। নরপশুদের কোনো শাস্তি হয় মারওয়ান না। প্রতিরোধ তোমার করতে মতো করতে নিরীহ বলল, নিষ্পাপ ফুলগুলো আজীবন সাফার আরে করে। আমার চিন্তা না করে তুমি নিজের কেন চিন্তা ওইসব করো। পশুদের জন্য নিজেকে আল্লাহর কষ্ট কসম, দিতে? তুমি এখান থেকে যাও। ওকে এখানে নিয়ে থাকলে যাও। তোমার শরীরে কিছু হাত দেবে মেডিসিন ওরা, দিয়েছি, যা সময় আমি মতো সহ্য করতে খাইয়ে পারবো দিও। না। আর শোনো, তুমি যেহেতু সব মারওয়ান শুনেছো, একা তাই ওদের সাথে আমি লড়তে চাইবো পারছে ওকে না। তুমি নিশাদ সর্বোচ্চ কাঁদতে কাঁদতে সাপোর্ট দেবে। পাশের রুমে চলে এসব গেল। ভীতি দূর করবে। পিছন পিছন আর আমি লোকগুলো তো আছি যেতে চাইলে সপ্তাহে মারওয়ান সপ্তাহে আটকে থেরাপি ধরল। দেওয়ার জন্য। রক্তে তার শার্ট আমার রঞ্জিত, অসুস্থ কপাল স্বামী চুয়ে পড়ে চুয়ে আছে, রক্ত আপনি গড়াচ্ছে, একটু উঠাতে ঠোঁট পারলেন না? ফেটে চৌচির, কালো আপনি কি কাপড়ে আবৃত মানুষ? লোকটি ইচ্ছে মতো মারতে হার্টলেস লাগলো কোথাকার। মারওয়ানকে। মারওয়ান অসভ্য লোকটাকে লোক, ছাড়ছে আরেকবার না তবুও। অসভ্যতা করলে নিশাদ এলে ছেলেকে কোলে আমি নিয়ে কিন্তু ছেড়ে কথা বলবো নিজেদের না। রুমের দিকে চাইলো, দেখলো এসেছো, মারওয়ানের তোমার বউকে রক্তে রুম ঘুমের ওষুধ ভেসে খাইয়ে যাচ্ছে। ঘুম পাড়িয়ে দিয়েছি। নিশাদ ডুকরে মাথা কেঁদে উঠল। অতিরিক্ত টেনশন নাহন করছিল। বাবার দিকে হাত বাড়িয়ে আলহামদুলিল্লাহ, কেঁদে বাচ্চাটাকে উঠে পেলে ডাকলো। তাহলে। বাবা, মারওয়ান ছেলে ডাকে সেদিকে চাইলো। রক্তাক্ত চেহারায় বিষাদ মাখা এক হাসি ফেরত দিয়ে বলল, যাও তোমরা, বাবা তোমাকে রক্ষা করছি পান্ডা। নিশাদ ছেলেকে নিয়ে খালি পায়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। পিছন পিছন লোকগুলো তাদের ধরতে চাইলে মারওয়ান নিজের শেষটুকু দিয়ে লড়াই করে গেল। বেশ খানিক ধস্তাধস্তির পর বাসা শান্ত হয়ে গেল। মেঝের উপর নিঃশ্বাসবিহীন রক্তাক্ত মারওয়ান পড়ে রইল একভাবে। হয়তোবা শ্বাসের স্পন্দন চিরতরে বন্ধ হয়ে গেছে। কালো কাপড়ে আবৃত লোকটি মারওয়ানের সামনে হাঁটু ভাঁজ করে বলল, তোর স্ত্রী সন্তান না হয় আজকে বাঁচিয়ে গেল, তবে তবে আমরা গেলে এবার বাঁচবে কি করে? বলেই ভয়ঙ্কর অট্টহাসিতে কেঁপে উঠল ছোট্ট ফ্ল্যাটটি। কখনো কখনো ধরিত্রীতে এমন কিছু অতি প্রাকৃতিক কিংবা অভাবনীয় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা মনুষ্য জাতির কাছে থাকে না। সৃষ্টিকর্তা তার সৃষ্টির জন্য এই ভূলোক একটা জটিল ধাঁধার স্থান হিসেবে নির্মাণ করেছেন। এখানে অনেক কিছুরই কোনো বিশ্লেষণ হয় না, হতে পারে না। বিজ্ঞানও এর সঠিক সমাধান বের করতে পারে না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রতিনিয়ত এমন রহস্যময় স্থান, অমীমাংসিত রহস্য এবং ঘটনার সাথে আভাস গড়েই প্রাণীকুল টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্ম। সৃষ্টির বিনাশ লগ্নেও কি থাকবে কোনো জটিল রহস্য? ঘুমের মধ্যে ডুকরে কাছে নিশাদ, শরীরটা কেঁপে কেঁপে উঠছে তার, ছটফট করছে সে। আচমকা ঘুম ভেঙে গেলে হাঁপাতে হাঁপাতে লাফিয়ে উঠে বসলো। তড়িৎ আশেপাশে তাকিয়ে খুঁজল কাউকে, কিন্তু কেউ নেই। পুরো রুম নিস্তব্ধ, চারপাশে পিনপি নীরবতা। নিশাতের আত্মা লাফাচ্ছে যেন চোখের পাপড়ি ভেজা, তার বুক ধরফর করছে, শ্বাস টানতে পারছে না, চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নিশাত কোনো মতেই নিজেকে থামাতে পারছে না, দুহাতেই মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। বুকটা হাঁপুড়ির মতো উঠানামা করছে তার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু ধাতস্থ হয়ে হুড়মুড় করে পাশের রুমে গেল। পুরো রুম অন্ধকার, চোখ ঝাপসা দেখছে সে। কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করছে, হাড় দ্রুত লাফাচ্ছে। হাঁটিয়ে হাঁটিয়ে রুমে লাইট জ্বালালো। চোখে লাইট পড়তেই তীব্র জ্বলন শুরু হলো। বিছানায় তাকিয়ে স্বস্তির দম নিল। বাবা ছেলে নিশ্চিন্তে ঘুমিয়ে, ছেলেকে কোলের মধ্যে টেনে মারণ আজাদ ঘুমাচ্ছে। নিষেধ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3টা বাজে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। কাপড় শরীরে অজু করে জায়নামাজ বিছিয়ে সৃষ্টিকর্তার সান্নিধ্যে দাঁড়ালো। কান্নার দমকে সূরা, কেরাত, দোয়া কোনো কিছুই ঠিক মতো পড়তে পারছে না সে। মহানরব তাকে কিসের সংকেত দিচ্ছেন বারবার সে ভাবতে পারছে না কিছু, শুধু কাঁদছে। বোবা কান্না যাকে বলে। মনোজাত আজ ঠিক মতো করতে পারলো না। আল্লাহ, তুমি আমাকে এ কোন ইশারা দিচ্ছ? ইস্তেখারার রেজাল্ট যদি এটা হয়, তাহলে আমি এটা চাই না মাবুদ। তুমি রক্ষা করো আমার পরিবারকে, আমাকে পথ দেখাও ইয়া মাবুদ। আমার স্বামী সন্তানকে সুস্থ রাখো। এটুকু বলে হাত তুলে রেখে আবারও বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল নিশাত। তার চারপাশ ভূমিকম্পের মতো দুলছে।
কোনো মতে জায়নামাজ রেখে আবারও পাশের রুমে গেল সে। মারোয়ান চিত হয়ে শোয়া, মাথার নিচে এক হাত রেখে ভ্রু বেঁকিয়ে ঘুমাচ্ছে সে। আরামের গভীর আলিঙ্গনে ডুবে আছে তার নিদ্রা। নিশাত কেঁদে উঠে হুমড়ি খেয়ে তার বুকের উপর মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। নিশাতের শরীর দোলাই মারোয়ান নড়ে চড়ে উঠল, কপাল কুঁচকে আশপাশ হাতড়ালো। বুকের ওপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করায় ঘুম ভেঙে গেল তার। চোখ পিটপিট করে খুলে দেখলো তার বুকের ওপর কিছু কাঁপছে। বিরক্তিকর দৃষ্টি মেলে বলল, এত রাতে কার শরীরে এত কারেন্ট যে কাঁপাকাঁপি করার জন্য আমার বুকটাকে বেছে নিয়েছে? নিশাত কান্না থামিয়ে বুকের মধ্যে মাথা আরো গেড়ে দিল। মারোয়ান চেয়ে শব্দ করে বলল, বুকটা কি ফেলে দেবো যেন শরীর শুদ্ধ আমার ভেতরে ঢুকে যেতে পারো? নিশাত কথা না বলে কাঁপতে লাগলো। মারোয়ানের ঘুম ভাঙায় মারাত্মক বিরক্ত লাগছে। স্বাভাবিক সেটা, ঘুমের কোনো মানুষকে উঠালে যে কেউ বিরক্ত হয়। সে কর্কশ কণ্ঠে বলল, আশ্চর্য, কিছু না বলে মৃগী রোগীর মতো করছো কেন? নিশাত প্রতিউত্তর না করে মারোয়ানের গেঞ্জি ভেজাতে লাগলো। মারোয়ান বুকের কাছে ভেজা অনুভূত হয়, বলল, আরে হয়েছেটা কি? রাত 3টায় প্রতিভক্তি দেখাচ্ছ কেন? পতিব্রতা হয়েছ ভালো কথা, কিন্তু আমাকে ডিস্টার্ব করছো কেন? নিশাত হিচকি তুলে কাঁদতে কাঁদতে মাথা ব্যথা বানিয়ে ফেলেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, শ্বাস টানতে পারছে না। মনে হচ্ছে বুকে ভারী কিছু বিঁধে আছে। নিশাতের কান্না থামলেও হেঁচকি বন্ধ হয়নি। অতিরিক্ত হেঁচকির ফলে শ্বাস নিতে পারছে না সে, কষ্ট হচ্ছে ভীষণ। নিশাতের এমনিতেও শ্বাসকষ্ট আছে। মারোয়ান নিশাতকে অস্বাভাবিক আচরণ করতে দেখে নিশাতকে নিয়ে উঠে বসলো। নিশাত এখনও মারোয়ানের বুকে মাথা দিয়ে আছে। মারোয়ান নিশাতকে বুক থেকে সরাতে চাইলেও নিশাত সরল না, জিদ নিয়ে মাথা দিয়ে রাখলো। মারোয়ান বলল, কি হয়েছে বলবে তো? শ্বাস টানতে পারছো না তবুও জিদ দেখাচ্ছ কেন? খারাপ স্বপ্ন দেখেছো নাকি কেউ কিছু বলেছে? নিশাত স্বপ্নের কথা শুনে আবারও মারোয়ানের বুকের মধ্যে মুখ চেপে ধরে অশ্রু ঝাড়তে লাগলো। মারোয়ান মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিশাত একটু থেমে মাথা উঠিয়ে মারোয়ানের চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলতে লাগলো, আপনি কি খারাপ কোনো কাজে যুক্ত? আমাকে একটু বলুন প্লিজ, আপনি কি আসলে এমন নাকি আপনার আরেকটা চরিত্র আছে? মারোয়ান থম মেরে গেল। চোয়াল শক্ত করে নিশাতের দিকে তাকালো। নিশাত হিচকি তুলে কোনো রকম শ্বাস নিয়ে বলল, আল্লাহর কসম আপনি খারাপ কোনো কাজে জড়াবেন না। যদি জড়িয়ে থাকেন ফিরে আসুন প্লিজ। আমার নাওহান আপনাকে ছাড়া থাকতে পারবে না। মারোয়ান ভ্রু কুচকে বলল, কি সব আবল তাবল কথা বলছো এই রাত বিরাতে? মাথা ঠিক আছে? নিশাত মারোয়ানের বুকে মাথা রেখে বলল, আমি কি বলছি নিজেও জানি না। আমাকে একটু ঘুম পাড়িয়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। মারোয়ান মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার সাধের পাকা ঘুমটা ভাঙানোতে আমারও কষ্ট হচ্ছে। নিশাত চোখ বুজে অস্পষ্ট স্বরে বলল, আপনার কষ্টের চেয়ে আমার কষ্ট হাজার গুণ বেশি। ঘুম পাড়িয়ে দিন দয়া করে। আমি ঘুমিয়ে গেলে আপনার বুক থেকে আমাকে উঠাবেন না। কাঁপতে কাঁপতে কথাগুলো বলে মারওয়ানের বুকে পাখির বাচ্চার মতো পড়ে রইল। মারওয়ান মুখ গম্ভীর করে ভ্রুজোড়া কুঁচকে রেখে নিশাতের দিকে চেয়ে আছে। আসলে নিশাতের উল্টোপাল্টা কথার আগামাথা ঠিক বুঝে উঠতে পারছে না সে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিল জখম হলো ও আহা, কি শরম হলো ও আহা। ইহাব রান্নাঘরে এসে মানহাকে দেখে গানটা গেয়ে উঠল। মানহা মাথায় কাপড় দিয়ে কাজ করছিল। গান শেষ হতেই ইমতিয়াজ ভুইয়া রান্নাঘরের ভেতর থেকে গলা খাকারি দিয়ে উঠলেন। ইহাব বাবাকে রান্নাঘরে দেখে কথা বলতে ভুলে গেল। মানহা তো লজ্জায় শেষ। একদিন শাশুড়ির সামনে, আজকে আবার শ্বশুরের সামনে। ইস, কি লজ্জাটাই না পড়তে হলো। উর্মি ভুইয়া অসুস্থ থাকায় ইমতিয়াজ ভুইয়া আজকে স্ত্রীকে সারপ্রাইজ দিতে রান্নাঘরে ঢুকেছেন স্পেশাল কিছু রাতে। মানহাকে ধমকে ধমকে সব কাজ করাচ্ছিলেন, নিজেও টুকটাক হেল্প করছিলেন। কাজের থেকে বেশি মুখ চলছিল তার। কিছুক্ষণের জন্য চুপ হতেই ছেলের গান শুনে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েন। ইহাব চাবি ঘোরাতে ঘোরাতে বলল, তোমার এখানে কি বাবা? ভেবেছিলাম মম রান্না করে, তাই তার জন্য গাইলাম। এখন থেকে সে নাই, খুবই দুঃখজনক। ইমতিয়াজ ভুইয়া গলা পরিষ্কার করে বললেন। মায়ের জন্য এই গান? ইহাব থতমত খেয়ে বলল, হ্যাঁ তো? কিছু না, কিম্ভূত কিমাকার। ইহাব কোনো রকম রান্নাঘর থেকে কেটে পড়ে বুকে থুথু দিয়ে বলল, আল্লাহ বাঁচিয়েছেন, বাবা রাজি এখানে থাকতে হলো। তোর মোড়ের দফা রফা। ইহাব চলে গেলে মানহা ঘোমটা আর একটু টেনে কাজ করতে লাগলো। লোকটার জন্য শ্বশুরের সামনে কি বিচ্ছিরি একটা অবস্থা হলো। ইমতিয়াজ ভুইয়া ধমকে বললেন,
এখনো দাঁড়িয়ে আছো কেন? স্বামী বাড়িতে আসার সাথে সাথে তার পিছু পিছু যেতে হয়, এটাও শিখিয়ে দিতে হবে। শাশুড়ির সাথে থেকে এইসব শিখেছ? মহিলা নিজেও তেদরা, এখন ছেলের বউকেও তেদরা বানাচ্ছে। মানহা শ্বশুরের কথা শুনে কোনো রকমের রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার এত লজ্জা লাগছিল, ভালোই হয়েছে শ্বশুর নিজেই তাকে সরিয়ে দিয়েছেন, না হলে আর কিছুক্ষণ থাকলে লজ্জাতেই মরে যেত সে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম হলো উহু আহা। উর্মি ভূঁইয়া বিছানায় শায়িত। ইমতিয়াজ ভূঁইয়া মুখে গান শুনে ভ্রুভাঁজ করলো। ইমতিয়াজ ভূঁইয়া সেই গান বারবার আওড়াচ্ছেন আর উর্মি ভূঁইয়াকে চোখ মারছেন। উর্মি ভূঁইয়া তা দেখে বললেন, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। না, প্রেম ধরেছে। আসো উর্মিমালা, প্রেম করি। আমার শরীরে এত বিদ্যুৎ নেই, আপনার শরীরে বেশি বিদ্যুৎ থাকলে পারমাণবিক কেন্দ্রে দান করুন, দেশে বিদ্যুতের ঘাটতি কমবে। বলেই চোখ বুঝলো। কয়েকদিন ধরে মাথা ব্যথাটা আবারও বেড়েছে, ভালো লাগছে না কিছুই, খাবারও বিষাদ ঠেকছে। শুয়ে শুয়েই দিন পার করছেন উর্মি ভূঁইয়া। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীর কথায় হতাশ হয়ে বললেন, তুমি সব সময় তিতার রসকসহীন, আমার ফিলিংসের দফারফা করে দাও অলওয়েজ। হতাশ, চরম হতাশ। মাঝরাতে শুনশান রাস্তায় দৌড়াচ্ছে কেউ একজন, পিছন পিছন দৌড়াচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সদস্যরা। হঠাৎ সামনের লোকটি ঘুরে গুলি তাক করলো নওয়াজের দিকে। ইন্টেলিজেন্স গ্রুপের সবাই দাঁড়িয়ে গেল। সামনের লোকটি গুলি তাক করে বলল, এগুলো শুট করে দিব, এখানে দাঁড়িয়ে থাকা হয় যেন। কথা শেষ করে পা বরাবর গুলি ছুটতে ছুটতে দৌড়াতে লাগলো সামনের লোকটি। হঠাৎ সামনে কালো গাড়ি এসে পড়ে, সে দ্রুত উঠে বসলো গাড়িতে। গাড়ির পিছে পিছে সকল এজেন্ট ছুটতে লাগলো, কিন্তু হাতের নাগালে পেল না। জিনান আধাম রাস্তায় পা দিয়ে বাড়ি মেরে গাড়িটা যাওয়ার দিকে তাকিয়ে বলল, শেট আজকেও হাত থেকে পালালো এই কিলার জাত। দিস গাই ইজ অ্যাবসলিউটলি রাবিশ, হি ইজ আ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। তার কথা শেষ হতেই গুলির আওয়াজ হলো। রাতের ধ্বংসাত্মক নীরবতা ছাপিয়ে গুলির আওয়াজ ছড়িয়ে পড়লো চারিদিকে। ঠিক তখনই সামনে চলন্ত গাড়িটা দাঁড়িয়ে গেল। ডিপার্টমেন্টের সবাই তা দেখে আবারও দৌড়াতে লাগলো। সেখানে গিয়ে দেখলো সম্পূর্ণ কালো লং কোটে আবৃত হুডি পরা একজন। যেই লোকটাকে তারা ধাওয়া করছিল তার সামনে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। তাদের বুঝতে বাকি রইল না, একটু আগে সেই গাড়ির সবগুলো চাকা পাঞ্চার করে দিয়েছে গুলি করে। সামনের লোকটিও তার লোকদের পায়েও গুলি করে রাস্তায় বসিয়ে রেখেছে। আবছা গৃহ কণ্ঠে পিস্তল কপালে ঠেকিয়ে বলল, খিলার আজাদ। সামনের লোকটি দাঁত কিরমির করে বলল, কে তুই? তোর জম। কিলার জাত আকাশ পাতাল কাঁপিয়ে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, যে নিজেকে আড়াল করে রাখি সে নাকি এই কিলার জাদার হাস্যকর? কালো কাপড়ে আবৃত লোকটি হাঁটু ভাঁজ করে বসে বলল, আড়াল থেকে বেরোলে যদি প্যান্ট ভিজিয়ে ফেলিস তাহলে ব্যাপারটা বাজে লাগবে না? এই কিলার জাত কিছুতে ভয় পায় না, প্যান বিজে তো দূরের কথা। কালো আবরণের লোকটি পিস্তল কপালে ঘষতে ঘষতে বলল, সত্যি? ইস, লুকিয়ে লুকিয়ে কাপা আর কত দিবি? নিজের পরিচয় দে, কে তুই? কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি উঠে দাঁড়ালো, নিজের হুডি মাথা থেকে সরিয়ে রহস্যময় কণ্ঠে বলে উঠল, সাইফার, আজারাক সাইফার। কিলার জাত চোখ বড় বড় করে তাকালো। তার শরীরে কারেন্টের ঝটকা লেগেছে। ইন্টেলিজেন্স গ্রুপের সদস্যরাও অবাক হয়ে তাকিয়ে আছে। এই সেই বিশেষ এজেন্ট আজারাক সাইফার কিলার জাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইউ কেম টু প্লে, আই বিল্ড দ্য গেম। কিলার জাত খেপা বাঘের মতো গর্জন করে বলল, তোকে আমি ছাড়বো না আজাজের বাচ্চা, তোকে শেষ না করার পর্যন্ত আমার বিনাশ হতে পারে না। আজারাক সাইফার নিজের লং কোটের পকেটে হাত ঢুকিয়ে বলল, অথচ আজ তোর বিনাশ হয়ে গেছে। কতদিন আর বাইরে ঘুরবি বল? এবার একটু নিজের আসল ঠিকানায় চল, অনেক আপ্যায়ন করবো, প্রমিস। বলে ইন্টেলিজেন্স সদস্যদের চোখ দিয়ে ইশারা করলো। তারা চোখের ইশারা বুঝে সবাইকে গাড়িতে উঠালো। কিলার জাতকে ধরতে এলেই ছিটকে সরে গেল। সে আস্তে আস্তে নিচেই খোঁড়া পানিয়ে উঠে দাঁড়ালো। তারপর আজারাক সাইফারের দিকে বাজির দৃষ্টি ফেল। আজারাক সাইফার ঠোঁট বেঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। জিনান আধাম তার পাশেই দাঁড়ানো। সবাইকে গাড়িতে ওঠানো হলে আজারাক সাইফার নিজের গ্লক 19 পিস্তলটি কোটে ঢুকিয়ে ফেলল। জিনান হাত বাড়িয়ে বলল, পারফেক্ট সময় এসেছেন, আম জিনান আধাম। আজারাক সাইফার হাত মিলিয়ে বলল, আম আজারাক সাইফার। কঠিন নাম, আপনাকে সাইফা সাহেব বলে ডাকলে মাইন্ড করবেন? নো।
নিয়াজ সাবির নিজেও হাত মিলিয়ে হালকা ঠোঁট প্রসারিত করে বলল, আপনার ডেডিকেশন কিন্তু চমৎকার, খুবই ঠান্ডা মাথার খিলাড়ি আপনি। আজারাক সাইফা ঠোঁট প্রসারিত করে রহস্যময় ভঙ্গিতে হাসল। বিবাহের চতুর্থ বর্ষে দীর্ঘ পথ অতিক্রম করে মারওয়ান আজাদের আজ কি বোধোদয় হলো জানা নেই, তবে নিশাদকে নিয়ে আজ প্রথমবারের মতো বাহিরে পদার্পণ করেছে সে। ছেলেকে নিয়ে অসংখ্যবার বাহিরে বেরোলেও নিশাদকে নিয়ে প্রথম প্রকৃতির সান্নিধ্যে এসেছে সে। নিশাদ অদ্ভুত নজরে তা শুধু চেয়ে দেখছে। ফজর পরে নাস্তা বানাতে গেলে হঠাৎ মারওয়ান এসে বলল, আজ নাস্তা বানানো লাগবে না, বাইরে নাস্তা করব। সেখান থেকে তুমি নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিও। নিশাদ প্রথমে গাইগুই করছিল না যাওয়ার জন্য, কিন্তু মারওয়ানের ধমকে রেডি হতে বাধ্য হয়েছে। দায়বদ্ধ স্ত্রীর মতো ছেলেকে তৈরি করে নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে মারওয়ানের সাথে। রাস্তায় এই প্রথম মারওয়ানের পাশে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে সে। অনেকেই অদ্ভুত চোখে তার সাথে লম্বা পুরুষটির দিকে তাকিয়েছিল, যেন বিশ্বাস করতে পারছে না তারপর সেই লোকটি কে। এলাকার অনেকেই জানে নিশাদ সিঙ্গেল, এখনো বিয়ে হয়নি, থাকে বাবা মায়ের সাথে আর পড়াশোনার পাশাপাশি জব করে। এটা কিভাবে ছড়িয়েছে নিশাদ জানে না। হয়তোবা নিশাদকে কখনো মারওয়ানের সাথে দেখেনি বিধায় লোকজন নিজ মনে ভেবে নিয়েছে। সেদিন স্কুল থেকে আসার সময় এক ভদ্রমহিলা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তার ছেলের জন্য নাকি এরকম ধার্মিক মেয়ে খুঁজছেন তিনি। অনেক দিন ধরেই নাকি তার উপরে নজর রাখছেন। বাসার ঠিকানা চেয়েছেন, সম্বন্ধ নিয়ে আসবেন। নিশা থতমত খেয়ে গিয়েছিল, অন্য কাউকে ভেবে তাকে বলে দিয়েছে মনে করে দ্রুত চলে এসেছে সেখান থেকে। কি সাংঘাতিক এক বাচ্চার মাকে কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছে লোকজন। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে পার্কের সরু রাস্তায় হাঁটছে। পাশেই নিশাদ চারিপাশ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখছে। কি সুন্দর প্রকৃতি, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল সুবহানাল্লাহ। নিস্তব্ধ চারিপাশে ছায়াময় বৃক্ষরাজি, পাতার ফাঁকে ফাঁকে গলিয়ে পড়েছে প্রাতকালের নরম রোদ্রের ছায়ার সাথে পাখিদের কলতান জুড়িয়ে দিচ্ছে প্রাণ। ইস, মন জাগানি এক পরিবেশ। চারিধারের দৃশ্য অবলোকন করতে করতে কখন যে মারওয়ানের হাতের ফাঁকে নিজের হাত গলিয়ে দিয়েছে খেয়াল নেই নিশাতের। মারওয়ান নিজের হাতের ভাঁজে মুঠোকৃত হাতটির দিকে চেয়ে নিশাতের দিকে শান্ত দৃষ্টি ফেলল। নিশাত মগ্ন প্রকৃতি দেখা। মারওয়ান নিকাবে আবৃত মুখটির দিকে দৃষ্টি মেলে বুঝল ভিতরে রয়েছে অদূরে উচ্ছ্বসিত একখানা মুখশ্রী। সকালে মিষ্টি রোদ যেন নিশাতের চক্ষুদয়কে আরো উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলেছে। নাহন বাবার কোলে বসে একটু পরপর বলে চলেছে, itu গাছ, itu পাখি, itu ফুল। নিশাত অদূরে একটা পাখি দেখে নাহওয়ানকে বলল, নাহওয়ান দেখো বুলবুলি পাখি। নাহওয়ান মাকে অনুসরণ করে হাত উঁচিয়ে বলল, বাবা বাবা বুলবুল পাখি। মারওয়ান আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, আমি দেখেছি, তুই দেখ গোলালু। নাহওয়ান হাত তালি দিচ্ছে আর নিজের আনন্দ জানাচ্ছে। একটু পর মারওয়ান ছেলেকে কাঁধে তুলে নিল। নাহওয়ান ফিজ ফিজ করে হেসে দিল। তার হাসি ধ্বনি চারপাশে মুখরিত হচ্ছে। ফৌজিয়া নিশাত অবচেতনে তার কাঠকোঠা অর্ধাঙ্গে ডান হাত জড়িয়ে সেই নির্মল নিষ্পাপ হাসি শ্রবণ করছে। ভোজন বিলাস। হোটেলের 3 চেয়ার দখল করে আছে মারওয়ান, নিশাত আর নাহওয়ান। একটি ফাঁকা চেয়ার যেটা নিশাত ব্যাগ রেখেছে। নাহওয়ান বাবার কোলে বসে পাশের চেয়ারে পা ছড়িয়ে দিয়েছে। নিশাত মারওয়ানের মুখোমুখি চেয়ারে বসা। তার অস্বস্তি হচ্ছে এত মানুষের ভিড়ে। হোটেলটা ছোট, তবে মানুষই গিজগিজ করছে। সকালের এই সময়টায় কর্মব্যস্ত মানুষের ভিড় লেগে থাকে হোটেলটায়। তাছাড়া এই হোটেলের প্রত্যেকটা আইটেম অনেক সুস্বাদু হয়, দামও কম থাকে। তাই সাধ্যের মধ্যে মজার মজার আইটেমের স্বাদ নিতে নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলে ভিড় জমায়। মারওয়ান এখানে প্রায় খায়, তাই হোটেলে এনেছে নিশাদকে। ছেলেকে নিয়ে আগেও অনেকবার আসা হয়েছে, তবে নিশাদকে নিয়ে এই প্রথম। নিশাদ আশপাশ দেখে হাঁসফাঁস করছে। মারওয়ান তীক্ষ্ণ নজরে নিশাতের অস্বস্তি বারবার এদিক ওদিক চাও পর্যবেক্ষণ করলো। আচমকা বলল, লিলিপুট, আমার পাশে এসে বসো। নিশাদ চমকে মারওয়ানের দিকে চাইল। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে নিশাদকে ভিতরে ঢোকার জন্য ইশারা করলো। নিশাদ ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে গেল। সমস্যা হলো নিশাদের বড় ভ্যানিটি ব্যাগটায়। এতক্ষণ তো সেটা নিশাদের পাশের খালি চেয়ারটায় রেখেছিল, এখন কোথায় রাখবে এই ভেবে উদ্বিগ্ন হলো। মারওয়ান পাশে বসে বলল, ব্যাগটা টেবিলের উপরে কোনায় রাখো। নিশাদ রাখলো। মারওয়ান খাবারের অর্ডার দিয়ে এলো। নিশাদ ঘামছে প্রচুর। এত মানুষের ভিড়ে কমফোর্ট ফিল করছে না সে। মনে হচ্ছে তার দিকে সবাই তাকিয়ে আছে। উপরন্তু মানুষের ভিড়ে চারপাশ উত্তপ্ত লাগছে। মারওয়ান পাশেই ছেলের সাথে দুষ্টুমি করছে। তোকে কিচ্ছু খাওয়াবো না পান্ডা। নাহন বাবার কোলে পা দোলাতে দোলাতে বলল, মা আমি খাবো।
মারুয়ান ভ্রু নাচিয়ে বলল, কি খাবি? চিপ। তোর জন্য এই সকাল সকাল চিপস বানিয়েছে কে? নাহন মারওয়ানের দিকে আঙুল তাক করে বলল, তুমি ওনার জন্য চিপস বানাবো আমি? রানী ভিক্টোরিয়ার আওলাদ ভাবিস নিজেকে? নাহন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নিশাত ফিক করে হেসে দিল, যা শুধু মারওয়ানের কর্ণগোচর হলো। মারওয়ান ঘাড় ফিরিয়ে চাইলো নিশাতের দিকে। নিশাত নিকাবের আড়ালে মুচকি মুচকি হাসছে। মারওয়ান কপাল কুচকে বলল, তুমি হাসছো কেন? কে যেন ছেলেকে ব্রিটিশের নাতি বলে।